আচ্ছা, মানুষ যে এই যে এত এত পরিশ্রম করে এটা কেন করে? টাকার জন্য, তাই তো? আচ্ছা, আপনারা তো জানেন যে একটা দেশের সেন্ট্রাল ব্যাংক টাকা ছাপাতে পারে। তো এত পরিশ্রমের কি দরকার যদি একটা দেশের সেন্ট্রাল ব্যাংক টাকা ছাপিয়ে ওই দেশের সব মানুষকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে দেয়, তাহলেই তো আর এত পরিশ্রম করার প্রয়োজন আসতেছে না। আর এই টাকার জন্য এত যুদ্ধ, এত কিছু করার দরকার হচ্ছে না। চাইলেই তো পারে, তাই না? তো আসলে বিষয়টা চাইলেই পারে কিনা একটা সহজ আলোচনার মাধ্যমে আজকে এই জিনিসটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। ধরেন যে বাংলাদেশের ক্ষেত্রে টাকা ছাপায় কে? বাংলাদেশ ব্যাংক। এখন বাংলাদেশ ব্যাংক এই জনগণের কষ্টের কথা চিন্তা করে সে যদি ভেবে থাকে যে আমি এই দেশের সব মানুষকে প্রতি মাসে 50,000 টাকা করে দিয়ে দিব, ছাপায়া ছাপায়া। টাকা টাকা তো ছাপানো যায়, টাকা ছাপায় সবার হাতে হাতে 50,000 টাকা করে দিয়ে দিব। তো এখন মনে করেন যে আপনি একটা চাকরি করেন, তাহলে কি আপনার আর চাকরি করার দরকার আছে? দরকার নাই। না, আমাকে যদি এরকম টাকা দিত, আমিও চাকরি করতাম না, কাজ করতাম না। কারণ এই টাকার জন্যই তো আমি কাজ করি। তো এখন আমাকে ধরেন যে আমাকে, আপনাকে, এরকম সবাইকে এরকম 50,000 টাকা সমান করে দিয়ে দিল। সবাইকে সমান দিয়ে দিল। এখন আমি তো কাজ করলাম না, সমস্যা নাই। আমি কাজ করলাম না। বাট আমি বাজারে যাব। কেন বাজারে যাব? আমার তো সবজি কিনতে হবে, রান্না করতে হবে, খেতে তো হবে। কিন্তু সবজির বাজারে গিয়ে দেখতেছি যে কোনো সবজিওয়ালা নাই। কেন নাই? কারণ তারাও তো 50,000 টাকা করে পাইছে। তাদের তো আর এই কাজ করা, পরিশ্রম করার দরকার নেই। যে ভোরবেলা গিয়ে সবজি আনা কারওয়ান বাজার থেকে, সেটা এনে আবার এই আপনার সাজায়ে গুছাইয়া বিক্রি করা সারাদিন ধরে। এই পরিশ্রমে তারা নাই। নাই, নাই। এখন কারওয়ান বাজারে ধরেন আমি গেলাম, সবজিওয়ালারা তো নাই। বাট সবজি তো আমার আনতে হবে কারওয়ান বাজার থেকে গিয়ে। কারওয়ান বাজার গিয়ে দেখলাম যে কোনো সবজিই নাই। কেন সবজি নাই? কারণ এই সবজি যারা তৈরি করতো, উৎপাদন করতো ওই কৃষক, তারাও তো 50,000 টাকা করে পাইছে। তারা তো এই সবজি পরিশ্রম করে, এই সবজি উৎপাদন করে, বিক্রি করে টাকা আয় করতো। কিন্তু তারা এখন টাকা পেয়ে গেছে, তাদের আর পরিশ্রম করার কি দরকার? তারা আপনার সবজি তৈরি করবে না, উৎপাদন করবে না। তারা আর এই শীতের মধ্যে এই জমিতে গিয়ে অমানবিক পরিশ্রম তারা কৃষকরা করবে না। তারাও 50,000 টাকা পিস। তো আমি কোথায় যাব এখন? কৃষকরা যদি সবজি উৎপাদন না করে, তাহলে আমার এই টাকা, আমি যেমন সবজি কিনতে পারলাম না, এমন মাছ কিনতে পারবো না, এরকম পোশাক কিনতে পারবো না। এইরকম যা যা কেনার দরকার, যেটা আমি এই টাকা দিয়ে কিনতাম, সেটার কিছুই কিন্তু আমি কিনতে পারবো না। তাহলে এই টাকা কি আমি খেতে পারবো? আমি, আপনি, আমরা কেউ এই টাকা খেতে পারবো না। তাহলে আমরা এটা শিওর হইলাম যে বাংলাদেশ ব্যাংক যদি সবাইকে 50,000 টাকা করে দিয়েও দেয় প্রতি মাসে, তারপরও আমাদের এই যে কষ্ট, এই এত এত কষ্ট, আসলে এই কষ্টগুলোর কোনো সমাধান আসতেছে না। তাহলে ঘটনা কি দাঁড়ালো? ঘটনা হলো, দেখেন একটা কথা শুনেন না আপনারা যে যে জাতি যত পরিশ্রমী সে জাতি তত উন্নত। আসলে ব্যাপারটা কোথা থেকে আসতেছে? আবার ওই যে বলে পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি। তো পরিশ্রম জিনিসটা হলো, এই জগতের নিয়মটাই এরকম, এই জগতের নেচারটাই এরকম। নেচারটা কিরকম? যেমন একটা মানুষের পক্ষে, এই যে আপনারা আমাকে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, স্ক্রিনে যে আমি যে পাঞ্জাবিটা পরে আছি, এই পাঞ্জাবিটা আমার পক্ষে তৈরি করা সম্ভব না, যেহেতু আমি চাকরি করি, আমি অন্য কাজ করি। পাশাপাশি এই যে এখানে একটা ছোট্ট আপনারা একটা মাইক্রোফোন দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু যে ব্যক্তি পাঞ্জাবি তৈরি করে তার পক্ষে তৈরি করা সম্ভব না। এটা আবার অন্য একটা সেক্টরের কাজ, অন্য কিছু ব্যক্তির কাজ। আসলে এই পৃথিবীর সিস্টেমটাই এরকম। আল্লাহ আসলে এমন ভাবেই সিস্টেমটা তৈরি করে দিয়েছে, সেই সিস্টেমে প্রত্যেকটা ব্যক্তি কোনো না কোনো পরিশ্রম করতেছে। কেউ খাবার তৈরি করতেছে, কেউ পোশাক তৈরি করতেছে, কেউ শিক্ষার ব্যবস্থা করতেছে, কেউ পরিবহনের ব্যবস্থা করতেছে, এবং একজনের তৈরিকৃত জিনিস বা সেবা অন্যজন নিচ্ছে। জাস্ট টাকাটা হলো সেই মিডিয়াম, মাধ্যম। টাকার আসলে কোনো ভ্যালু নেই। টাকাটা জাস্ট একটা মাধ্যম। মূল ভ্যালু হলো সেই উৎপাদিত পণ্য বা সেবার। অর্থাৎ আপনি যত বেশি সাপ্লাই করবেন, মানে পণ্য উৎপাদন করে দিবেন, এটার অটোমেটিক একটা ডিমান্ড তৈরি হয়ে যাবে। সেটা আপনার দেশের ভিতরে না হইলেও আপনি কিন্তু দেশের বাইরে হলেও এটা সেল করতে পারবেন। বাইরে সেল করে কি টাকা আয় করতে পারবেন। এই টাকা দিয়ে কি করতে পারবেন? টাকা মানে ডলার আয় করতে পারবেন। সেই ডলার দিয়ে আপনি দেশের বাইরে থেকে আবার অন্য জিনিস কিনতে পারবেন। যেমন আমাদের দেশে তো আপনার আইফোন তৈরি হয় না। তো আইফোন কি আমার দেশের মানুষ ব্যবহার করে না? সেটা তো সে ডলার দিয়ে সে ক্রয় করতে পারত। এখন কিছু জিনিস যদি আমি এক্সপোর্ট না করে ডলার আর্ন করতে না পারতাম, বা আমার যে প্রবাসী শ্রমিকরা তারা যদি ডলার না পাঠাইতো, তাহলে কিন্তু আমরা আইফোন কিনতে পারতাম না। আমরা কিন্তু হজে যাইতে পারতাম না, কারণ হজে গেলে আমাদের ডলার লাগে। আপনারা জানেন। আমরা চিকিৎসার প্রয়োজনে সিঙ্গাপুর গেলে আমাদের কি ডলার লাগে। আমাদের ছেলে মেয়েরা, ভাই বোনরা যারা ইউএসএ আমেরিকাতে পড়তে যায়, তাদের জন্য ডলার লাগে। তো মোট কথা হলো, আপনি যত বেশি পরিশ্রম করবেন, তত বেশি পণ্য বা সেবা উৎপাদন হবে,
এবং এই পণ্য বা সেবার যে উৎপাদনের যোগফল সেটাই তো জিডিপি, নাকি? আরো সুন্দরভাবে বইয়ের ভাষায় অনেকভাবে বলা যায়, বাট কথা একবারে সহজ কথা তো সেটাই। আপনার জিডিপি যত বেশি হবে আপনাই তত বেশি উন্নত। কিভাবে উন্নত? আপনি নিজে তত বেশি ভোগ করতে পারবেন, আর ভোগের বাইরে আপনি বাইরেও সেল করতে পারবেন, দেশের বাইরে সেল করে আপনি এইভাবে ডলার আর্ন করতে পারবেন। তো যাই হোক ভাই, মোট কথা হলো একটা দেশের সেন্ট্রাল ব্যাংক চাইলেই, যেটা আপনার জিম্বাবুয়েতে একবার এরকম করছিল আমি শুনেছিলাম, যে তারা নাকি আপনার এরকম ভেবেছিল যে টাকার যেহেতু সংকট সমস্যা, হ্যাঁ, ওরা বেশি বেশি টাকা ছাপাই আপনার এই সমস্যার সমাধান করে ফেলবে। তো সেন্ট্রাল ব্যাংক চাইলেই টাকা ছাপাতে পারে না। আসলে তাদের যদিও টাকা ছাপানোর ক্ষমতা আছে, টাকা ছাপানোর ক্ষেত্রে তারা চিন্তা করে ঠিক এই যে আমি একটু আগে জিডিপি বললাম না, উৎপাদিত পণ্য বা সেবা, এইটাকে বিনিময় করার জন্য যে টাকাটা দরকার, কতটুকু টাকা দরকার, ঠিক ততটুকু টাকাই তারা বাজারে ছাড়তে হবে। এটা হিসাব করার জন্য বেশ জটিল একটা প্রক্রিয়া। কিরকম একটা একবারে সিম্পল এক লাইনে যদি আমি বলি, ধরেন যে একটা দেশে শুধু 10টা আমই উৎপাদন হয়, এর বাইরে আর কিছু উৎপাদন হয় না। দুইজন ব্যক্তি আছে ওই দেশে, আর কেউ নাই। একজন ব্যক্তি আম তৈরি করে, আরেকজন ব্যক্তি আম ক্রয় করে। যিনি আম ক্রয় করে তার কাছে 10 টাকাই আছে, আর 1 টাকাও নেই এর বাইরে, এবং টার্গেট হলো উনি 1 টাকাও সেভিংস করবে না, পুরাটাই ব্যয় করবে। এরকম একটা নিয়মের মধ্যে আছে দেশটা, মনে করুন। তাহলে কি হবে? 10 টাকা ওনার কাছে আছে, 10টা উনিও 10টা আম বিক্রি করতে পারবে, মানে করতে হবে। ব্যাপারটা এরকম আর কি। ওনার কাছেও এটা জমায় রাখার কোনো সুযোগ নেই। তাহলে 10টা আম, তার কাছে 10 টাকা আছে, এর বেশি তো দেওয়া সম্ভব না। সে 10 টাকা দিবে। তার মানে একটা আমের দাম কয় টাকা দাঁড়ালো? 1 টাকা। সেই ওই দেশটা, যেই দেশটা দুইটা লোক আছে, সেই দেশটাই মনে করেন যে সেন্ট্রাল ব্যাংক আরো 10 টাকা ছাপাই ওই ব্যক্তিকে দিয়ে দিল, যে ব্যক্তি আম কিনতেছে। তাহলে কি হবে? আর কিছু কেনার তো নাই, আমি বলেছি একটু আগে। আর সেও 10টা আম বিক্রি করবে, এবং সে তো জেনে গেছে যে সেন্ট্রাল ব্যাংক টাকা ছাপাইছে। তো তখন ওই আমগুলোই সেই ব্যক্তি কিনে নিবে। তার কাছে যেহেতু 20 টাকা আছে, সে কিন্তু 20 টাকা দিয়েই তখন কিনে কিনে নিচ্ছে আমগুলো, কারণ তার তো সেভিংস করে, আমি বলেছি সে সেভিংস করতে পারবে না, নিয়মটা এইভাবে সেট করা। তাহলে সেন্ট্রাল ব্যাংক যখন পণ্যের উৎপাদন বাড়েনি, মানে আমের উৎপাদন বাড়েনি, 10টাই রয়ে গিয়েছে, বা টাকার উৎপাদন বাড়িয়ে দিয়েছে, 10 টাকা থেকে 20 টাকা করে ফেলেছে, তখন জিনিসপত্রের দাম কি হলো? 1 টাকাটা 2 টাকা হয়ে গেল এক একটা আম, মানে টাকার মান কমে গেল, জিনিসের দাম বেড়ে গেল। তো এইভাবে আমাদের দেশে চিন্তা করেন, শুধু আম তো উৎপাদন হয় না, হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট তৈরি হচ্ছে। আবার একজন ব্যক্তি তো শুধু ক্রয় করে না, আমাদের যে 20 কোটি জনসংখ্যা সবাই তো ক্রয় করতেছে। আবার শুধু যে আমরা দেশের ভিতর থেকে ক্রয় করি তা না, আমরা দেশের বাইরে থেকেও ইম্পোর্ট করি। আবার দেশের তৈরি জিনিস যে শুধু দেশের মানুষই খায় তা না, আমরা দেশের বাইরেও এক্সপোর্ট করি। আবার ব্যাপারটা হলো, আমরা একটা টাকা দিয়ে তো শুধু একবারই ট্রানজেকশন করি না। আমি যার কাছ থেকে আম কিনলাম, সে আমওয়ালা তো আবার মাছ কিনবে, মাছওয়ালা তো দুধ কিনবে, দুধওয়ালা তো আলু কিনবে। এইভাবে একটা টাকা বিভিন্ন মাধ্যমে ঘুরে। এই সব কিছু বিবেচনায়, এবং এটাও বিবেচনায় হয় যে মানুষ যে টাকাটা আয় করে সে তার পুরোটাই তো সে আবার সাথে সাথে ব্যয় করে না, কিছু টাকা সেভিংস করে। ঠিক আছে? আবার কিছু টাকা আছে কালো টাকা, তারা আপনার বাসার ভিতরে বস্তাবন্দি করে রেখে দেয়। এটা কোনো ট্রানজেকশনই করে না। এটা হলো সুযোগ পাইলে হুট করে একটা বড় কিছু কিনে ফেলে, বা এই সম্পদটা পাচার করে ফেলে দেশের বাইরে। তাহলে ঘটনা কি দাঁড়ালো? সেন্ট্রাল ব্যাংক টাকা ছাপানোর ক্ষেত্রে এই সকল বিষয় বিবেচনায় নিয়ে টাকার যতটুকু চাহিদা আছে সেটা মাথায় রেখে টাকাটা বাজারে ছাড়ে। অর্থাৎ ইচ্ছা করলেই এই যে কষ্ট দূর করার জন্য, যে মানুষের অভাব দূর করার জন্য চাইলেই টাকা ছাপিয়ে সবাইকে দিলেও সে অভাব দূর হবে না, কষ্ট দূর হবে না, সমস্যার সমাধান হবে না, সমস্যা আরো বেশি লেগে থাকবে। কারণ প্রোডাকশন না বাড়ালে, টাকার প্রোডাকশন মানে সাপ্লাই বাড়ালে, টাকার সাপ্লাই বাড়ালে, বা টাকা বেশি করে ইস্যু করলে জিনিসপত্রের দাম কিন্তু বেড়ে যাবে, এবং ইনফ্লেশন আরো বেশি মাত্রায় মানুষকে ক্ষতিগ্রস্ত করবে। সুতরাং আমরা যারা পরিশ্রম না করে আপনার সমাজে খেয়ে যাচ্ছি, পড়ে যাচ্ছি, তাদেরকেই বলবো এই যে ধর্মীয় সেন্সে যে কাজ করে খাও, পরিশ্রম করো। আসলে আপনারা তো জানেন যে আমাদের ধর্মীয় বিশ্বাস মতে যে ভিক্ষা করাকে নিরুৎসাহিত করা হয়েছে। কারণ কি? ভিক্ষা করতে গেলে সেই ভিক্ষুককে যে টাকাটা দেয়া হচ্ছে, সেই বিনিময়ে সে কিন্তু কোনো কিছু প্রোডাকশন বা উৎপাদন করতেছে না। অর্থাৎ আপনি যদি কোনো না কোনো কিছু প্রোডাকশন বা উৎপাদন করেন, তাহলে কিন্তু আপনি অর্থনীতিতে অবদান রাখতেছেন। অর্থনীতিতে অবদান রাখা মানে অন্য একটা মানুষের কোনো একটি পণ্য বা সেবার চাহিদা পূরণ করতেছেন। অর্থাৎ টাকার কথা বাদ দেন, আপনার পরিশ্রমটা, এই যে আমি যে পাঞ্জাবিটা পরেছি, কোনো না কোনো ব্যক্তি পরিশ্রম করে সেটা বানিয়েছে, তার পরিশ্রমটা সে আমার জন্য করেছে। আবার আমার সার্ভিসটা, আমি চাকরিতে যে সার্ভিসটা দেই, সেটার হয়তো সে কোনো না কোনো ভাবে বেনিফিশিয়ারি বা ভোক্তা। তো এইভাবেই একজন মানুষ
অপর একজন মানুষের জন্য আসলে পরিশ্রম করতেছে এবং আমাদের টোটাল ইকোনমিটা আসলে অ্যাক্টিভিটি তার পরিচালনা করছে। আসলে টাকা জাস্ট এখানে একটা মাধ্যম।